আমি যে সমস্ত রেকর্ড করছি সেটাকে কি বলে, সেটাকে প্রসেস রেকর্ড বলে, নট রিপোর্ট। ভালোভাবে অপশনের দিকে চোখ রাখতে হবে। দুটো অপশন সেম, রেকর্ড রিপোর্ট এদিক ওদিক গুলিয়ে কিন্তু হুট করে এটা করতে দেখলে কিন্তু ভুলে যাবে। ওভারওয়েলমিং অ্যাংজাইটি তো নিউরোটিক ডিসঅর্ডারও থাকে। তো সুতরাং এই অপশনটা ইনকারেক্ট। ইনসাইট যদি থাকে, পেশেন্টের মধ্যে যদি ইনসাইট প্রেজেন্ট থাকে, সে যদি ফ্যান্টাসি আর রিয়েলিটির মধ্যে পার্থক্য যদি সে নিজে বুঝতে পারে, তাহলে তার কিন্তু সাইকোটিক কন্ডিশন না, সেটা নিউরোটিক কন্ডিশন। যে পারসেপশন যদি কারো না থাকে, তখন দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে মিসপারসেপশন, একটা হচ্ছে ফলস পারসেপশন। তো এই হ্যালুসিনেশন হচ্ছে ফলস পারসেপশন। বিহেভিয়ার বলে দিত যে রিপিটেশন অফ বিহেভিয়ার বাই অ্যানাদার পারসন ইজ নোন। অর্থাৎ আমি কারো একটা বিহেভিয়ারকে দেখছি, তারপর আমি সেটাকে আবার রিপিট করছি, এটা কি বলে? এটাকে বলা হয় ইকোপ্লেক্সিয়া। ডাইরেক্ট ইসিটি মানে হচ্ছে ইসিটি উইদাউট অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া না দিয়ে আমরা ইসিটি দেবো, সেটা হচ্ছে ডাইরেক্ট ইসিটি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিডিএ নেক্সট প্রেপ। আমরা যেটা কথা দিয়েছিলাম যে আমরা ইউটিউবে ভিডিও এমসিকিউ এমনকি যারা পেড ব্যাচ আমাদের নিয়েছে মক টেস্টের জন্য, তাদেরকে বলেওছিলাম যে আমরা খুব শীঘ্রই এমসিকিউ এমনকি বিভিন্ন যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ইউটিউবে আমাদের যে অ্যাপ সেখানে ভিডিও কোর্স নিয়ে আমরা আসবো। শুধুমাত্র এমসিকিউ আর যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আর যেগুলো খুব টাফ সাবজেক্ট সেগুলোকে আমরা ওয়ান শট করার চেষ্টা করবো। তো আমরা সেগুলো নিয়ে এসেছি আজকে। আমরা আচ্ছা এখানে বলে দিই যে আমরা এটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ করবো। আরেকজন আমার সাথে আছেন, আরেকজন ম্যাডাম আছেন, তো তোমরা আগের ভিডিওতে তাকে দেখেছো। তো আমরা তাকে নিয়ে সে আর আমি এই দুজন মিলেই এইটা সম্পূর্ণ কন্টিনিউ করব। তো এখানে আমি আজকে মেন্টাল হেলথ নার্সিং, তোমরা দেখতেই পাচ্ছ আজকে মেন্টাল হেলথ নার্সিং নিয়ে আমরা একটা এমসিকিউ সিরিজ করবো, যেখানে 30 এমসিকিউ থাকবে। যেখানে এমসিকিউ এর বেশি ডেপথ আমি যাবো না, কারণ আমাদের কাছে খুবই কম সময় আছে। যতটা ডেপথ যাওয়া যায় আমি ততটা ডেপথে যাবো। আর এগুলো আশা করি, আর এগুলো প্রত্যেক দিন তোমরা সবাই দেখে নিও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর থেকে যখন তখন কোশ্চেন আসতে পারে, এগুলো আমরা খুব বেছে এই কোশ্চেনগুলো বানিয়েছি। আর এখান থেকে তোমাদের অনেক যেগুলো অজানা কনসেপ্ট সেগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তো সময় যেহেতু খুবই অল্প, তাই আমরা বেশি আর না কথা বলে আমরা চলে যাই সরাসরি কোশ্চেনের দিকে। তো দেখে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে? দ্য টেস্ট ফর অ্যাসেসিং দ্য পেশেন্টস ওরিয়েন্টেশন অ্যান্ড রিকল। আমরা কোন টেস্ট করতে পারি যাতে পেশেন্টের ওরিয়েন্টেশন অ্যান্ড রিকল আমরা এই টেস্ট করতে পারবো? কোন কোন টেস্ট কি কি বলেছে অপশনে? বেক ডিপ্রেশন ইনভেন্টরি। বেক ডিপ্রেশন ইনভেন্টরি কোশ্চেনের মধ্যে দেখো উত্তর দিয়ে দিয়েছে, এটা ডিপ্রেশনের জন্য, সুতরাং এইটা অপশন কোনোদিনই হবে না। দ্বিতীয় কি বলেছে? থেমান্টিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, এটাও না, কেননা এটা ইমোশন টেস্ট করার জন্য এই স্কেলটা ইউজ করা হয়। আচ্ছা, আর কি আছে? মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন একটা থাকলো। মিলিয়ন ক্লিনিক্যাল মাল্টি এক্সিয়াল ইনভেন্টরি আর একটা, এটাও না। সো এটার উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে অপশন সি, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। আচ্ছা, মিনি মেন্টাল এই এমএমএসির মাধ্যমে আর আমরা কি কি টেস্ট করতে পারি বা কি কি জানতে পারবো পেশেন্টের সম্পর্কে? ওরিয়েন্টেশন অ্যান্ড রিকল দুটো তো হলো। আর 3 নাম্বার হচ্ছে অ্যাটেনশন। কগনিশন। আচ্ছা, এটা এই এমএমএসসি টোটাল স্কোর কত যদি আমরা বলি, তো এটা টোটাল স্কোর কত হবে? না, টোটাল স্কোর হচ্ছে এটা হচ্ছে 0 to 30। তো এটা নর্মাল স্কোর যদি আমি বলি সেটা কত হবে? মানে কত নিচে হলে এটা অ্যাবনর্মালিটি, কত উপরে হলে এটা পেশেন্ট ঠিকঠাক আছে। তো এটা যদি 24 যদি নিচে নেমে যায় তাহলে এটা অ্যাবনর্মাল কন্ডিশন, তাহলে এটা অ্যাবনর্মাল কন্ডিশন। আর যদি মোর দেন 20 থাকে তাহলে পেশেন্ট ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এইটা এই এমএমএসি সম্পর্কে এটুকু জানলে আমাদের যথেষ্ট। যে কোশ্চেনটা বারবার আসবে সেটা হচ্ছে টোটাল স্কোর জিজ্ঞেস করতে পারে 0 to 30, আর হচ্ছে তোমার এটা কত নর্মাল স্কোর, অর্থাৎ কত নিচে থাকলে এটা অ্যাবনর্মাল, কত উপরে থাকলে এটা কগনিশন ইনট্যাক্ট আছে। এটুকুই জানার জন্য এই কোশ্চেনটা বারবার আসে। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি বলছে? না, হুইচ টার্ম রেফার্স টু সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রমোশন of mental health and prevention of mental illness through the application of psychiatry and psychology। এখানে তুমি যখন কোশ্চেনের কিছু মানে বুঝতে পারবে না, তখন কিছু তো একটা পাবে যেটার মানে তোমাকে খুঁজে এই 4টে অপশনের মধ্যে একটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এইখানে তোকে একটা কথা বলে দিয়েছে যে প্রিভেনশন অফ মেন্টাল ইলনেস থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ মেন্টাল ইলনেসকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কোন জিনিসটা এই 4টে অপশনের মধ্যে যেটা আছে যেটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা এই মেন্টাল ইলনেসকে প্রিভেন্ট করতে পারি। আমরা কখন একটা জিনিস বলো যে আমরা এই যে সম্পূর্ণ খাওয়ার আগে বা পরে হাত ধুই, কোনো কোথাও একটা বাইরের থেকে বেরিয়ে এসে আমরা হাত পা ধুয়ে ঘর ঢুকি, এটা কি জন্য? আমরা হাইজিন মেনটেন করি কেন? কোনো একটা রোগকে বা কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। তো সেম
কনসেপ্ট এখানেও মেন্টাল হেলথ দ্যাটস এ নর্মাল কন্ডিশন, তো এখানে তো কোনো অপশন, এই অপশন তো কোনোদিনই হবে না, নর্মাল কন্ডিশন মেন্টাল হেলথ, এখানে কি এসে যায়? আচ্ছা বেসিক সাইকোলজির সাথে প্রিভেনশনের কোনো সম্পর্ক নেই, অ্যাপ্লাইড সাইকোলজির সাথে প্রিভেনশনের কোনো সম্পর্ক নেই। এইখানে দেখো একটা অপশন আছে হাইজিন, তো প্রিভেনশনের সাথে হাইজিনের একটা কানেকশন আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা কিন্তু অপশন বি কে এটার কারেক্ট উত্তর নিতে পারি। কিভাবে না, মেন্টাল হাইজিনের মাধ্যমে আমরা কিন্তু প্রিভেনশন অফ মেন্টাল ইলনেস করতে পারবো, ঠিক আছে। এর তো ভিতরে কি যাব, এটা তো সিম্পল উত্তর। আচ্ছা 3 নম্বর কোশ্চেন কি বলছে, টেম্পোরারি ডিসচার্জ অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সাইকিয়াট্রিক হসপিটাল ইজ রেফার্ড অ্যাজ? অপশন এ প্যারোল, অপশন বি অ্যাবসকন্ড, অপশন সি টার্মিনেশন, অপশন ডি এসকেপ। আচ্ছা প্যারোল কি, বা অ্যাবসকন্ডেড, বা টার্মিনেশন, বা এসকেপ। আমরা জানি অ্যাবসকন্ড মানে হচ্ছে হসপিটাল থেকে না বলে উইদাউট ইনফরমেশন দিয়ে, উইদাউট ইনফরমেশন দিয়ে হসপিটাল থেকে চলে যাওয়া। তো অ্যাবসকন্ড তো না, কেননা ডিসচার্জ দেওয়া হচ্ছে, টেম্পোরারি ডিসচার্জ দেওয়া হচ্ছে। টেম্পোরারি ডিসচার্জ মানে কি, আমি পেশেন্টকে ছাড়লাম, আবার পেশেন্ট কিছুদিন বাড়িতে থেকে আবার হসপিটালে ব্যাক করলো। সুতরাং অ্যাবসকন্ড তো না, টার্মিনেশন তো কোথায় নেই। এসকেপ মানে তো পালিয়ে যাওয়া, সে তো পালিয়ে যাচ্ছে না, তাকে তো আমরা ছাড়ছি কিছুদিনের জন্য, কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা কিছু আছে বাড়িতে, সেই অনুষ্ঠানটা কমপ্লিট করে সে আবার পেশেন্ট আবার হসপিটালে চলে আসবে। সো এটা আমরা সবাই কি বলবো, ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছি। এটার উত্তর হচ্ছে প্যারোল। প্যারোল মানে কিছুদিনের জন্য, 6 উইকস বা 1 উইকসের জন্য আমরা এই পেশেন্টকে বাড়ি দিতে পারি। কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট কিন্তু ডক্টরের অর্ডারে নিয়ে সম্পূর্ণভাবে তাদের যে গার্জেন তার সাইন নিয়ে আমরা কিন্তু হসপিটাল থেকে তাকে ডিসচার্জ দিতে পারি। টেম্পোরারিলি তাকে কিন্তু আবার হসপিটালে ফিরতে হবে, ঠিক আছে। চলো আচ্ছা 4th কোশ্চেন কি বলছে, খুব সিম্পল কোশ্চেন, 1 লাইনার কোশ্চেন, এখানে কোনো কিছু ডেপথ যাওয়ার দরকার নেই, তোমরা দেখেই বলে দিতে পারবে এটা কি উত্তর হবে। দ্য ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড ইন দ্য ইয়ার অফ, ইজ ইট 1987, নাকি 1986, নাকি 1985, নাকি 1984? কোনটা উত্তর? 1986 তো না, 1985ও না, 1984ও না, 1982 যদি থাকতো তাহলে তোমরা কিছু একটা ভাবতে পারতে, কিন্তু 1982 এখানে দেওয়া নেই। উত্তর হচ্ছে 1987 উত্তর। আচ্ছা তোমরা বলতে পারবে যে এই ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট কোন অ্যাক্ট থেকে অ্যামেন্ডেড হয়েছিল? সেটা হচ্ছে ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট। ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট, সেটা কত খ্রিস্টাব্দে? 1912 সালেরটা। এইটাই অ্যামেন্ডেড হয়ে দ্য ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্টে ট্রান্সফার হয়, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নি, দ্য চিফ ডিস্টিংগুইশিং ফিচার অফ সাইকোটিক ডিসঅর্ডার, অর্থাৎ কোন এই 4টে অপশনের মধ্যে ওভারওয়েলমিং অ্যাংজাইটি, অ্যান্টি সোশ্যাল কন্ডাক্ট, অবসেসিভ বিহেভিয়ার, কনফিউশন বিটুইন দ্য ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিটি, এই 4টে অপশনের মধ্যে তোমার কোনটা দেখে মনে হচ্ছে যে সাইকোটিক আর নিউরোটিক ডিসঅর্ডারকে তুমি আলাদা করতে পারবে? কোন অপশন দিয়ে তুমি এই দুটো কন্ডিশন, একটা সাইকোটিক একটা নিউরোটিক, তুমি দুটো ডিজিজকে আলাদা করে দেবে? কোন অপশন? ওভারওয়েলমিং অ্যাংজাইটি তো নিউরোটিক ডিসঅর্ডারও থাকে, তো সুতরাং এই অপশন তো ইনকারেক্ট। আচ্ছা অ্যান্টি সোশ্যাল কন্ডাক্ট নিউরোটিকও থাকতে পারে, সাইকোটিকও থাকতে পারে, সুতরাং এটা তো বলা যাবে না, কারণ স্পেসিফিক ভাবে বলে দিয়েছি। আচ্ছা অবসেসিভ বিহেভিয়ার ওসিডি তোমরা জানি না, এটা অনেকেই ভুল করে ফেলে যে ওসিডি ইজ আ সাইকোটিক ডিসঅর্ডার, বাট ওসিডি ইজ নট আ সাইকোটিক ডিসঅর্ডার, ওসিডি ইজ আ নিউরোটিক ডিসঅর্ডার। ওসিডি কি? ওসিডি নিউরোটিক ডিসঅর্ডার, সুতরাং এই উত্তরটা ইনকারেক্ট। তো আসল উত্তর তো আমাদেরকে দেখতেই হবে না, আসল উত্তর কনফিউশন বিটুইন দ্য ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিটি। আচ্ছা তুমি একটা জিনিস দেখলে, এখানে কিন্তু আমরা অপশন না দেখে, অপশন কিন্তু দেখি আমরা 4টে অপশনকে পড়লাম, তারপরে দেখলাম যে আমাদের 3টে অপশন নাম আর লাস্টের অপশনটা উত্তর। তো এইভাবে তোমরা এক্সাম হলে যখন তোমরা কোনো কোশ্চেন পারবে না, যতগুলো অপশন তোমার মনে হচ্ছে তুমি জানো, সেগুলো আগে দেখে নিও, সেগুলোর থেকে টার্মিনেট করতে থাকবে, মেথড অফ টার্মিনেশন অ্যাপ্লাই করবে। যখন তুমি দুটো অপশন কাট অফ করতে পেরেছো আর দুটো অপশনের মধ্যে কনফিউশন থাকছে, তখন তুমি কিন্তু কোনো একটা আন্দাজ দিয়ে তুমি দুটো অপশনকে অ্যাটেম্প্ট করতে পারবে, কিন্তু যখন দেখবে তুমি 4টে অপশনে যাও তখন তো তুমি ছেড়ে দিচ্ছ। তো তুমি এইভাবে টার্মিনেশন করে কিন্তু তুমি আসল অপশন যেটা কারেক্ট অপশন সেটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলে দিই, কনফিউশন বিটুইন দ্য ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিটি। সো এখান থেকে কোন একটা স্পেসিফিক একটা ওয়ার্ড আসছে যেটা নিউরোটিক আর সাইকোটিক,
সাইকোটিক দুটোকে আলাদা করে দেয় কোন ওয়ার্ড, এই দুটোর থেকে, এই দুটো ডিফারেন্স বিটুইন দ্য প্যারেন্টেন্স এখান থেকে আসছে তোমার ল্যাক অফ ইনসাইট। এই একটি স্পেসিফিক ওয়ার্ড ইনসাইট যদি থাকে, পেশেন্টের মধ্যে যদি ইনসাইট প্রেজেন্ট থাকে, সে যদি ফ্যান্টাসি আর রিয়েলিটির মধ্যে পার্থক্য যদি সে নিজে বুঝতে পারে, তাহলে তার কিন্তু সাইকোটিক কন্ডিশন না, সেটা নিউরোটিক কন্ডিশন। যদি পেশেন্টের মধ্যে ইনসাইট অ্যাবসেন্ট থাকে, যদি ইনসাইট না থাকে, সে যদি ফ্যান্টাসি কোনটা রিয়েলিটি কোনটা সে বুঝতে পারছে না, তখন কিন্তু অপশানে তোমার চলে যাবে সাইকোটিক কন্ডিশন। সুতরাং আমরা এখান থেকে ইজিলি উত্তর কিন্তু বের করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন এসছে তোমার থেরাপিউটিক রিলেশনশিপ থেকে। দেখা যাক, ইন ওয়ার্কিং উইথ দ্য পেশেন্ট হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য টার্মিনেশন ফেজ। আচ্ছা, আমি থেরাপিউটিক রিলেশনশিপ নিয়ে কিছু বলে দিই। থেরাপিউটিক রিলেশনশিপ নিয়ে যেটা বলা, সেটা হচ্ছে চারটেই ফেজ। সেই চারটে ফেজ এখানে দেওয়াই আছে। একটা কি না, এক হচ্ছে প্রি ওরিয়েন্টেশন ফেজ, দুই হচ্ছে ওরিয়েন্টেশন ফেজ, তিন হচ্ছে ওয়ার্কিং ফেজ, চার হচ্ছে টার্মিনেশন ফেজ। আচ্ছা, কি কি হয় এই ফেজগুলোতে? প্রি ইন্টারেকশন ফেজে কি হয়, একটা সাইকিয়াট্রিক পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হয়েছে, তার সাথে আমি থেরাপিউটিক রিলেশনশিপ কিভাবে করব? তার আগে আমি পেশেন্টকে আমি না দেখে, তার আগেই আমি তার সম্পর্কে কোনো ফাইল থেকে আমি তার ইনফরমেশন নিচ্ছি। পেশেন্টের সাথে আমার কিন্তু তখনও ফেস টু ফেস কন্ট্যাক্ট হয়নি। তার আগের যে মুহূর্ত পেশেন্টের সাথে মানে ফেস টু ফেস কন্ট্যাক্টের আগের যে মুহূর্ত আমি পেশেন্টের সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করছিলাম, সেই সময়টাকে বলা হচ্ছে প্রি ইন্টারেকশন ফেজ। ওরিয়েন্টেশন ফেজ কি? পেশেন্ট ফেস টু ফেস কন্ট্যাক্ট যখন আমার সাথে হয়েছে, আমি যখন তার সাথে একটা ভালো র্যাপো তৈরি করছি, র্যাপো মানে তোমরা জানো র্যাপো, একটা ভালো ট্রাস্ট ফিল করাচ্ছি পেশেন্টকে আমি, যাতে পেশেন্ট আমাকে নিয়ে সেফ ফিল করে, যাতে পেশেন্ট আমাকে তার সমস্ত মনের কথা, যেগুলো তার প্রবলেম ক্রিয়েট করেছে, যেগুলোর জন্য তার সাইকিয়াট্রিক কন্ডিশন ক্রিয়েট হয়েছে, সেই সমস্ত কন্ডিশন যাতে আমাকে বলে, তার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, একটা থেরাপিউটিক রিলেশনশিপ তার সাথে আমাকে তৈরি করতে হবে। তার থেকে সেটার জন্য সবচেয়ে মেন ব্যাপার যেটা হচ্ছে, তোমাকে পেশেন্টের সাথে একটা ট্রাস্ট তৈরি করতে হবে, যাতে তোমরা দুজনেই দুজনকার মনের কথা বুঝতে পারো। তো সেই জন্য এই ফেজে হচ্ছে তোমাকে এই জিনিসটাই করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ওয়ার্কিং ফেজ। ওয়ার্কিং ফেজে তুমি কি করবে? ওয়ার্কিং ফেজে তুমি যেটা করবে সেটা হচ্ছে পেশেন্ট ফেস টু ফেস কন্ট্যাক্ট হয়ে গেছে, আমাদের ট্রাস্ট ফিল হয়ে গেছে, পেশেন্ট আমাকে সেফ ফিল করছে। এখন আমি পেশেন্টকে আস্তে আস্তে সম্পূর্ণ পেশেন্টের যে সমস্ত প্রবলেম ছিল, সেই পেশেন্টের প্রবলেমগুলো আমি জিজ্ঞেস করবো, পেশেন্ট আমাকে আস্তে আস্তে বলবে, আমি খুব সাইলেন্টলি জিজ্ঞেস করবো, আমি একদম জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে একদম জিজ্ঞেস করবো না, খুব সুন্দরভাবে সফটলি সেই সময়টা ওয়ার্কিং ফেজটাকে হ্যান্ডেল করতে হয়, খুব স্লোলি, খুব স্মুথলি, কারণ সেই সময়টা খুবই সেন্সিটিভ। কারণ সেই সময়তে যদি পেশেন্টকে একটুকু যদি পেশেন্ট আনসেফ ফিল করে তোমাকে নিয়ে, তাহলে কিন্তু তুমি দ্বিতীয়বার তাকে নিয়ে কাউন্সেলিং করতে পারবে না। সুতরাং তোমাকে সেই সময়টা খুব সেন্সিটিভলি কাটাতে হবে। ঠিক আছে, আর টার্মিনেশন ফেজ হচ্ছে তোমার যখন পেশেন্টের সাথে সমস্ত কথাবার্তা কমপ্লিট, সমস্ত কিছু প্রবলেম সলিউশন তুমি খুঁজে নিয়েছো, লাস্ট ইভালুয়েট করছো, তারপরে তুমি টার্মিনেশন করবে। বাট একটা কোশ্চেন বারবার আসে যে টার্মিনেশন প্রসিডিওর কি খুব কি বলবো, খুব গ্র্যাজুয়ালি হবে নাকি সাডেনলি তুমি টার্মিনেশন করবে? তুমি কিভাবে করবে? খুব সাডেনলি করবে নাকি গ্র্যাজুয়ালি করবে? অবশ্যই তোমাকে সবসময় টার্মিনেশন ফেজ খুব গ্র্যাজুয়ালি, খুব সফটলি করতে হবে, যাতে একটুকুনো মনে হয় না যে তুমি তাড়াহুড়ো করছো, তাহলে পেশেন্ট সেখানে তোমার প্রতি আর বিশ্বাসটা কিন্তু রাখতে পারবে না। ঠিক আছে, চলো, তো এই চারটে ফেজ সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এইবারে তোমার যে কোশ্চেনটা ছিল যে টার্মিনেশন ফেজ কোন ফেজ থেকেই শুরু হয়ে যায়, এটা কি প্রি ইন্টারেকশন ফেজে শুরু হয়ে যায়, নাকি ওরিয়েন্টেশন ফেজ থেকে শুরু হয়, নাকি ওয়ার্কিং ফেজ থেকে শুরু হয়? প্রথমত এই অপশন তো শেষ, টার্মিনেশন ফেজ তো টার্মিনেশন ফেজে শুরু হবে না, আগেই শুরু হবে। তো প্রি ইন্টারেকশন ফেজে টার্মিনেশন মেথড শুরু হয় না। আর কি অপশন থাকলো? ওয়ার্কিং, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওয়ার্কিং এর সময় তো তুমি পেশেন্টের সলিউশন করছো, পেশেন্টের প্রবলেম সলভ করছো, সেই সময় তুমি কিভাবে টার্মিনেশন মেথড প্ল্যানিং করবে? সুতরাং ওয়ার্কিংও না। তো উত্তর তোমার হচ্ছে ওরিয়েন্টেশন ফেজে তুমি টার্মিনেশন ফেজ শুরু করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, an exact written report of the conversation between the nurse and the patient is it non-verbal record, is it nurse record, is it process record, or is it process report? কোনটা? নন ভার্বাল রেকর্ড তো আমি ডক্টরের সাথে করতে যাবো, আমি পেশেন্টের সাথে কেন নন ভার্বাল রেকর্ড করতে যাবো? তো প্রথমেই অপশন ইনকারেক্ট। নার্স রেকর্ড বলে কিছু হয় না। প্রসেস রেকর্ড নাকি প্রসেস রিপোর্ট, আর দুটো অপশন মাত্র বাকি আছে। প্রসেস রিপোর্ট না, প্রসেস রিপোর্ট হয় না,
প্রসেস রেকর্ড বলে আমরা একটা জিনিস শুনেছি দেখবে বারবার, অর্থাৎ যখন আমি একটা পেশেন্টকে কাউন্সিলিং করছি আমি যে সমস্ত রেকর্ড করছি সেটাকে কি বলে, সেটাকে প্রসেস রেকর্ড বলে, নট রিপোর্ট। ভালোভাবে অপশনের দিকে চোখ রাখতে হবে, দুটো অপশন সেম, রেকর্ড রিপোর্ট এদিক ওদিক গুলিয়ে কিন্তু হুট করে এইটাকে উত্তর দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং ভালোভাবে প্রত্যেকটা অপশন, একটা জিনিস মনে রাখবে, এক্সাম হলে কোনোদিনও তাড়াহুড়ো করতে গিয়ে দুটো অপশন দেখে প্রথমেরটাই ঠিক এই ভুলটা একদম করতে যেও না। নিচে দেখা থাকবে বোথ এ অ্যান্ড বি, নাম্বার কিন্তু কাট, ঠিক আছে। তাই প্র্যাকটিস করার সময়তেও আমাদের যে মক প্র্যাকটিস তোমরা করছো সেটার সময়তেও, প্লাস তোমরা যখন এক্সাম হলে বসবে তখনও কিন্তু এই কথাটা মাথায় রাখবে, প্রত্যেকটা চারটে অপশন আগে দেখবে, কোশ্চেন বুঝবে, না পারলে নেক্সট কোশ্চেনে যাবে, যদি কোশ্চেন বুঝতে পারো, যদি সমস্ত কোশ্চেন দেখে যদি মনে হয় যদি পাচ্ছ তাহলে উত্তর দিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইনএফেক্টিভ অ্যান্ড নন থেরাপিউটিক কমিউনিকেশন। আমি এর উত্তর তোমরা দিতে পারবে, কারণ আমি নন থেরাপিউটিক কমিউনিকেশন নিয়ে যখন তোমাকে বলছিলাম তখন আমি তোমাকে এর উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা চেষ্টা করলেই পারবে। তাহলে এটা কি জাজমেন্টাল অ্যাটিটিউড, নাকি সাইলেন্স, নাকি ফোকাসিং, নাকি ইনফর্মিং, কোনটা? অবশ্যই সাইলেন্ট তো আমাকে থাকতেই হবে, সো এটা ইনএফেক্টিভ কেন, এটা তো এফেক্টিভ, আমাকে সাইলেন্ট থাকতে হবে, সুতরাং এই অপশনটা ইনকারেক্ট, এটা তো উত্তর না। ফোকাসিং আমাকে ফোকাসড থাকতে হবে, এটাও তো এফেক্টিভ, তো এটাও উত্তর না। ইনফর্মিং আমাকে ইনফর্ম করতে হবে, যা ঘটবে আমাকে সবটাই ইনফর্ম করতে হবে, আমি পেশেন্টের সাথে কি করতে চলেছি, আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, কি করতে চাই, সব কিছু আমাকে পেশেন্টকে ইনফর্ম করতে হবে, সুতরাং আমাকে ইনফর্ম তো করতেই হবে। তো এখান থেকেও সেম ভাবে উত্তর পেয়ে গেলাম, অপশন এ জাজমেন্টাল অ্যাটিটিউড। একদমই তোমরা কাউন্সিলিং বা তুমি যখন থেরাপিউটিক রিলেশনশিপ করতে বসছো কোনো একটা পেশেন্টের সাথে, তখন তোমাকে কোনোদিনই জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে বসা যাবে না, ঠিক আছে। চলো 9 নম্বর কোশ্চেন কি বলছে না, ইনএবিলিটি টু ভার্বালি ডেসক্রাইব ওয়ান্স ইমোশনালি ফিলিংস। যদি একটা পেশেন্ট এসছে তোমার কাছে, সে কোনো এক সময়তে কোনো একটা পিটিএসডি বা কোনো কিছু একটা চাইল্ড অ্যাবিউজ কোনো কিছু একটা ঘটেছিল তার সাথে, তো সে এখন তার সেই জমে থাকা ইমোশন যেটা সেটা কারো কাছে আর এক্সপ্রেস করতে পারছে না, ঠিক আছে। তো এই কন্ডিশনের মধ্যে সেই এক্সপ্রেস না করতে পারাটাকে আমরা মেডিকেল টার্মে, সাইকিয়াট্রিক যে কন্ডিশন, সেই এই 4টে টার্মের মধ্যে কোন টার্মটা আমরা তাকে সুটেবল ভাবতে পারি? এটা কি অ্যাজিটেশন? অ্যাজিটেশন তো একদমই না, কারণ অ্যাজিটেশন তো মানে কনফিউশন, নিজেই তো কনফিউশনে থাকছি, তাই না? তো অ্যাজিটেশন তো না। একাইনেসিয়া মানে কি? দেখো মেডিকেলের মধ্যে যে কথাটা লেখা আছে সেই কথার মধ্যেই উত্তর দেওয়া আছে, তুমি যদি ভালো করে দেখো, একাইনেসিয়া দেখো, এ প্লাস কাইনেসিয়া। কাইনেসিয়া মিন্স কি? ডাইনামিক মানে কোনো একটা জিনিস চলমান, সেটা কি চলমান মানে কি? সেটা সে মুভমেন্ট, তার মুভমেন্ট আছে। কিন্তু যদি এই এটা যদি আমি এখানে অ্যাবসেন্স করে দিই তাহলে কি হবে? অ্যাবসেন্স মুভমেন্ট, অর্থাৎ যখন মুভমেন্ট থাকে না তখন তাকে আমরা বলবো একাইনেসিয়া। এটা তো মোটর প্রবলেম, তাই না? এটা তো মোটর নার্ভের প্রবলেম, সুতরাং এর সাথে তো ইমোশন এক্সপ্রেসের কোনো তো লিঙ্ক নেই, সুতরাং এই অপশনটাও না। তাহলে দুটো অপশন পড়ে থাকলো, সেটা হচ্ছে অ্যালেক্সিথাইমিয়া আর একটা হচ্ছে অ্যানেডোনিয়া। অ্যানেডোনিয়া আমরা কোথায় দেখতে পাই? অ্যানেডোনিয়া আমরা সাইকোটিক ফিচার্স, একদম সিজোফ্রেনিয়াতে আমরা এটা দেখতে পাই। সিজোফ্রেনিয়ার মধ্যে এটা একটা সিমটম, অ্যানেডোনিয়া, এটা হচ্ছে নেগেটিভ সিমটম। তো অ্যানেডোনিয়া এটা মানে কি? ল্যাক অফ প্লেজার, সে কোনো আনন্দমূলক একটা কোনো এই সমস্ত জিনিসগুলো, সেই জিনিসগুলো সে আনন্দ করতে পারে না, সে সেই জিনিসগুলোতে কোনো প্লেজারই পায় না, তো সেটাকে বলা হচ্ছে অ্যানেডোনিয়া, ঠিক আছে। তো উত্তর এখানেও পেয়ে গেলাম, এটাও তো না, তো উত্তর হচ্ছে অ্যালেক্সিথাইমিয়া, ঠিক আছে। অ্যালেক্সিথাইমিয়াটা কি? অ্যালেক্সিথাইমিয়াটা হচ্ছে কোনো একটা পেশেন্ট যে তার ইমোশনটাকে কারো কাছে এক্সপ্রেস করতে পারছে না, সেইটাকে আমরা সাইকিয়াট্রিক মেন্টাল নার্সিংয়ে আমরা অ্যালেক্সিথাইমিয়া বলি, ঠিক আছে। আচ্ছা এই কন্ডিশনটা কখন হয়? এই কন্ডিশনটা ধরো তুমি কোনোদিন ব্লাড দেখো, কিন্তু সবাই দেখবে যেহেতু এই মেডিকেল লাইনে এসছো, তো আমি ধরলাম যে তুমি কোনোদিন অ্যাক্সিডেন্ট দেখো। তো অ্যাক্সিডেন্ট তুমি যখন একটা হুট করে কোনো একটা রাস্তায় প্রথম অ্যাক্সিডেন্ট দেখলে, কোনো একটা বডি যেটা চারখণ্ড হয়ে পড়ে আছে, তোমার কাছে সেটা কি হিসেবে কাজ করবে? একটা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে কাজ করবে। সো ওই পিটিএসডি বা কোনো একটা চাইল্ড, সে চাইল্ড অ্যাবিউজ হয়েছিল,
সে তখন কাছ থেকে ইমোশনটা জমে জমে এখনো পর্যন্ত সে ইমোশনাল কাউকে এক্সপ্রেস করতে পারে না। তো সেই সমস্ত জমে জমে এই কন্ডিশনটা হয়, সেটা হচ্ছে অ্যালেক্সিথাইমিয়া। ঠিক আছে। আচ্ছা 10 নম্বরের কোশ্চেন কি বলছে, হুইচ টার্ম রেফার্স টু দ্য পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি। পারসেপচুয়াল, আচ্ছা কোশ্চেনটার মধ্যে দেখো উত্তর দেওয়া আছে পারসেপশন, পারসেপচুয়াল, পারসেপশন। তো পারসেপশন ডিসঅর্ডার আমরা তো আগের থেকেই জানি যে পারসেপশনের যে সমস্ত দুটোই কন্ডিশন হয় পারসেপশন থেকে, সেটা কি এখান থেকে দেখে নিই আগে যে অপশন কি না, হুইচ টার্ম রেফার্স টু দ্য পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি। এটা কি ডিলিউশন নাকি অ্যাটেনশন নাকি হ্যালুসিনেশন নাকি ওরিয়েন্টেশন? ডিলিউশন কি? ডিলিউশন থট ডিসঅর্ডার, ডিলিউশন থট ডিসঅর্ডার, সুতরাং অপশন এ ইনকারেক্ট। অ্যাটেনশন, অ্যাটেনশনের সাথে অ্যাবনর্মালিটির কোনো সম্পর্ক নেই, অ্যাটেনশন তো একটা নর্মাল জিনিস, তো এটাও ইনকারেক্ট। আর দুটোই থাকলো, একটা হচ্ছে হ্যালুসিনেশন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন একটা নর্মাল জিনিস, সুতরাং এটাও না, তো অপশন কি হ্যালুসিনেশন। তো আমরা জানি যে পারসেপশন যদি কারো না থাকে তখন দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে মিস পারসেপশন আর একটা হচ্ছে ফলস পারসেপশন। তো এই হ্যালুসিনেশন হচ্ছে ফলস পারসেপশন, আর একটা কন্ডিশন হচ্ছে তোমাদের ইলিউশন, সেটা কি না মিস পারসেপশন। ঠিক আছে, এটা কি মিস পারসেপশন। তার মানে কি, আমি ধরলাম দুটোকে একটু বুঝিয়ে দিই আমি। হ্যালুসিনেশন মানে হচ্ছে কোনো কিছু নেই কিন্তু আমি কিছু একটা দেখছি, মানে আমি দেখলাম যে একটা দড়ি পড়ে আছে, আমি ভাবলাম যে এটা সাপ, এটা কি? এটা ইলিউশন, যে কিছু একটা আছে, তারপর আমি সেটাকে মিসপারসিভ করছি, তার মানে সেটা ইলিউশন। কিন্তু কোনো কিছুই নেই রাস্তাতে, আমি প্রথম থেকে বলি, রাস্তাতে একটা দড়ি পড়ে আছে, দড়িটাকে যদি আমি মিসপারসিভ করে যদি ভাবি যে এটা সাপ, স্নেক, তাহলে এটা হচ্ছে আমার ইলিউশন। কিন্তু যদি দড়ি নেই, কোনো কিছু নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানে একটা সাপ যাচ্ছে, তার মানে কি? সেটা ফলস পারসেপশন, আমি ফলসলি সেটা পারসিভ করছি, তার মানে সেখানে কোনো কিছুই নেই, তো সেটা হচ্ছে তোমার হ্যালুসিনেশন। ঠিক আছে। আর ডিলিউশন কি? থট ডিসঅর্ডার, ফলস একটা বিলিফ, যে আমি আজকে আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি, তার মানে কি? আমার ডিলিউশন হয়েছে, আমি একটা ফলস বিলিফ যেটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছি যে আমার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি, আমি কাউকে কে কি বলছে আমার দেখার দরকার নেই, আমার মনে হচ্ছে যে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি, এইটা হচ্ছে তোমার ডিলিউশন, ফলস বিলিফ। ঠিক আছে, তো এখানে আর কিছু বলার নেই, সব হয়ে গেছে। আচ্ছা চলো 11 দাগের কোশ্চেন কি, আ পেশেন্ট হু রিফিউজেস টু ইট স্টেটিং দ্যাট হিজ ফুড ইজ পয়জনড ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ। উত্তর আমরা পেয়ে গেছি আগে, শুধু তোমরা বলো এটা। এটা কি সুইসাইডাল আইডিয়েশন নাকি ডিলিউশন নাকি নেগেটিভিজম নাকি হ্যালুসিনেশন, কোনটা? দেখো কি বলছে না, পেশেন্ট ভাবছে তার খাবারে কেউ একটা বিষ ঢেলে দিয়েছে। ঠিক আছে, কে ভাবছে? পেশেন্ট ভাবছে, আর কেউ ভাবছে না। তাহলে পেশেন্টের মধ্যে এটা কি? পেশেন্টের মধ্যে একটা ফলস বিলিফ ঢুকে গেছে যে আমার খাবারের মধ্যে কেউ বিষ ঢেলে দিয়েছে। খাবার তো এসছে, ভাত এসছে, ভাতের মধ্যে কেউ বিষ ঢেলে দিয়েছে, সুতরাং ভাতকে দেখে পরে তো একটা পেশেন্ট বলছে না যে না আমি খাবারটা খাবো না, খাবারটাই কেউ বিষ মিশিয়ে দিয়েছে, তার মানে কি কিছু একটা আছে, তার মানে আমি ফলসলি পারসিভ করছি না, আমি দেখছি তারপরে বলছি। সো হ্যালুসিনেশন প্রথমেই কাট, কারণ হ্যালুসিনেশন মানে কি? যে কিছুই থাকবে না কিন্তু এখানে আছে ভাত, সুতরাং হ্যালুসিনেশন কাট অফ। নেগেটিভিজম মানে কি? নেগেটিভিজম মানে হচ্ছে কিছু একটা বললে, তুমি বললে যে কিছু একটা বললে যেটা আমি বললাম যে না এটা হবে না, আমি সবকিছু নেগেটিভিজম করবো, অর্থাৎ আমি কিছুই হ্যাঁ উত্তর বলবো না, আমি পজিটিভ উত্তর কিছুই দেবো না, তুমি যেটা বলবে আমি তার নেগেটিভ উত্তর দেবো। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভিজম। সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইডাল আইডিয়েশনের সাথে এখানে কোনো কানেকশন তো দেখা যাচ্ছে না, কারণ পেশেন্ট তো ভয় পাচ্ছে, পেশেন্ট তো মরতেই ভয় পাচ্ছে, তাহলে সুইসাইডাল আইডিয়েশন কেন হবে? তাই না? তো সুতরাং প্রথম অপশন তো প্রথমেই আমাদেরকে বাদ দেওয়া উচিত ছিল, তাই না? তো উত্তর প্রথমে পেয়ে গেছি আমরা, উত্তর হচ্ছে বি, সেটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন মানে কি? না ফলস বিলিফ, তার মাথায় একটা ফলস বিলিফ ঢুকে গেছে যে আমার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, আমি খাবো না, ব্যাস। পেশেন্টই জানে, আর তো কেউ জানে না, পেশেন্টের মধ্যেই সেই বিলিফটা আছে, আর তো কারোর মধ্যে সেই বিলিফটা নেই, সুতরাং এটা উত্তর হচ্ছে ডিলিউশন। আচ্ছা নেক্সট কোশ্চেন, গ্র্যান্ডিওস ডিলিউশন অকার ইন হুইচ অফ দ্য ফলোইং ডিসঅর্ডার। এর উত্তরও আমরা একটু আগেই পেয়ে গেছি। গ্র্যান্ডিওস ডিলিউশন অকার ইন হুইচ অফ দ্য ফলোইং ডিসঅর্ডার, আমি এক্সাম্পল দিতে দিতে এর আগের কোশ্চেনে আমি উত্তর দিয়ে দিয়েছি। সেটা কি? ম্যানিক ডিসঅর্ডার না, ওসিডি না, ফোবিক ডিসঅর্ডার, সে তো ভয়ে মরছে, কি ভাববে সে? যদি কেউ ভয় পায় সে কি বলবে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি? সে একই ভয় পায়।
ও সরি 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 সরি, আমি একটা জিনিস দেখিনি, নাকি অ্যাংজাইটি? অ্যাংজাইটি তো একদমই না, অ্যাংজাইটি একদমই না, ইটস এ ম্যানিক ডিসঅর্ডার। কেননা আমি একটা জিনিস ভুলে গেছিলাম, গ্র্যান্ডিওস অফ ডিলিউশন মানে কি? ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি আমরা পড়েছিলাম, মনে আছে? ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি মানে একজন নিজেকে অনেক বড় ভাবে নিজেকে দেখাচ্ছে। একটু আগে যেটা বললাম যে আমি নিজেকে ভাবছি আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি, তার মানে কি আমি প্রাইম মিনিস্টার কি হয়ে গেছি? না, এটা আমার ফলস বিলিফ যে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি। তো এটা হচ্ছে ডিলিউশন। এবার ডিলিউশন কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়? ডিলিউশন কোন ডিজিজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ডিলিউশন ম্যানিক ডিজিজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ম্যানিক মানে প্রচুর এক্সাইটমেন্ট, তাদের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট, সব সময় কিছু না কিছু করছে, তাদের কোনো রেস্টের কোনো সময়ই নেই, তার দিকে দৌড়াচ্ছে, এটা হচ্ছে ম্যানিক ডিসঅর্ডার। ম্যানিক ছাড়া তাদের মধ্যে এই ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো এখানে আর কিছু বলার নেই। আচ্ছা, 13 দাগে কোশ্চেন কি বলছে? ক্রিয়েটিং ইমাজিনারি ইভেন্টস টু ফিল আপ দ্য মেমোরি গ্যাপ ইজ নোন অ্যাজ। কোশ্চেনের উত্তর বলো। টু ফিল আপ দ্য মেমোরি গ্যাপ, একটা মেমোরির মধ্যে কোনো একটা গ্যাপ আছে যেটাকে কোনো একটা ফ্যান্টাসি দিয়ে পেশেন্ট সেটাকে ফুলফিল করছে, সেই কন্ডিশনকে কি বলে? সার্কামস্টেন্সিয়ালিটি। সার্কামস্টেন্সিয়ালিটি তো না, কারণ সার্কামস্টেন্সিয়ালিটি কি? একটা পয়েন্ট নিয়ে কোনো কেউ কথা বলতে যাচ্ছে কিন্তু সে সেই পয়েন্টে পৌঁছাতে পারছে না, সেই পয়েন্ট বাদে সে এক্সেসিভ এক্সপ্লেনেশন দিচ্ছে, শুধু ঘুরছে কিন্তু মেন সেন্টারে সে পৌঁছাতেই পারছে না, সেটাকে বলা হচ্ছে সার্কামস্টেন্সিয়ালিটি। আচ্ছা, কিন্তু এ কি কোনোদিনই পৌঁছাতে পারবে না সেন্টারে? না, পৌঁছাতে পারবে। সে ঘুরতে 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 ঠিক একবার সেই পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু আরেকটা এর অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে ট্যানজেন্সিয়ালিটি। ট্যানজেন্সিয়ালিটিতে কি হয়? লিখে দিই পাঁচটাতে। ট্যানজেন্সিয়ালিটি, এটাতে কি হবে? সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, সেন্টারে সে কোনোদিন পৌঁছতে পারবে না, সে সেন্টারে পৌঁছতেই পারবে না, সে ঘুরতেই থাকবে, মানে সে এক্সেসিভ এক্সপ্লেনেশন দিতেই থাকবে, সে আর সেন্টারে পৌঁছতেই পারবে না, তাকে বলা হচ্ছে ট্যানজেন্সিয়ালিটি। ঠিক আছে, তো প্রথমেই সার্কামস্টেন্সিয়ালিটি, এটা প্রথমেই কাট অফ। নিওলজিজমও কাট অফ। কারণ নিওলজিজম অপশনটাকে ভালোভাবে কেটে দাও, তাহলেই উত্তর পেয়ে যাবে। নিউ মিনস নিউ, লজিজম মিনস ওয়ার্ডস, অর্থাৎ কোয়াইনিং নিউ ওয়ার্ডস, দ্যাট ইজ কল্ড দ্য নিওলজিজম। ঠিক আছে, আচ্ছা, কনফাবুলেশন নাকি কম্পালশন? কম্পালশন তো না, কারণ কম্পালশন মানে কি? রিপিটেটিভ অ্যাক্ট, কোনো একটা কাজকে রিপিটেডলি করাকেই তাকেই বলি আমরা সেটা কম্পালশন। ঠিক আছে, তো কম্পালশন তো না, এটা তো একটা মেমোরি, কোনো একটা জায়গাতে একটা ফাঁকা আছে যেটা সে পেশেন্ট সেটা ফ্যান্টাসি দিয়ে ফিল আপ করছে, সেটাকে তাহলে অপশন তো একটাই বেঁচে আছে, সেটা কি? কনফ্যাবুলেশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? A client tells the nurse that his body is made of wood and is quite heavy. Okay, the nurse interprets this as which of the following? এই চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা শুট করছে পেশেন্ট যেটা বলছে তার সাথে? কি? কম্পালশন, আবার সেই রিপিটেটিভ অ্যাক্ট, এটা তো একদমই না। হ্যালুসিনেশন মানে কি? হ্যালুসিনেশন মানে কোনো কিছু নেই, অ্যাবসেন্স, এখানে তো সেই ব্যাপার তো না, হ্যালুসিনেশনও না। সো এটা কি ডিপার্সোনালাইজেশন নাকি অবসেশন? অবসেশন আর কম্পালশনের মধ্যে পার্থক্য নেই। অবসেশন মানে হচ্ছে রিপিটেডলি আমার মাথায় একটা থট আসছে, আর সেই থটটা যখন আসছে, যখন আমি সেই থটটাকে ইউটিলাইজ করে একটা রিপিটেডলি কোনো একটা কাজকে আমি করছি, সেটাকে বলা হচ্ছে কম্পালশন। তো সেই যে রিপিটেডলি যে থটটা আসছে সেটাকে বলে অবসেশন, সেই থটের জন্য আমি যে কাজটাকে রিপিটেডলি করছি সেটাকে বলা হয় কম্পালশন। ঠিক আছে, এটাই হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সো এটা কি? তো অবসেশন তো না, তো এটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন। এটা হচ্ছে কি? অল্টার্ড লেভেল অফ পারসেপশন। পেশেন্ট যে পারসেপশন সেটা অল্টার্ড হয়ে গেছে, তার কোনো একটা পার্ট সে মনে হচ্ছে না এটা আমার না, এটা কিছু একটা গোলমাল হয়ে গেছে, এটা ভারী হয়ে গেছে, এটা কাঠ, যাই হোক। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। বলছে নেক্সট কোশ্চেন খুব ইজি। Parrot like or pathological repetition of words spoken by another person is known as কি? আমরা নিওলজিজম মানে তো নিউ, কয়েনিং দ্য নিউ ওয়ার্ড, এটা তো একদমই না। ডিসক্যালকুলিয়া মানে কি? ডিস মানে অ্যাবনর্মাল, ক্যালকুলিয়া মানে কি? ক্যালকুলেশন। সো কি? অ্যাবনর্মাল ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন করতে পারছে না। যখন তুমি কোনো ওয়ার্ড বুঝতে পারছো না সেটাকে ভেঙে দাও, মানে চলে আসে। সো ডিসক্যালকুলিয়াও না। দুটো অপশন পড়ে থাকলো কি? ইকোলেলিয়া, ইকোপ্রেক্সিয়া। এখানে কি বলেছে? এখানে কিন্তু খুব ভালোভাবে কোশ্চেনটাকে দেখে নিও যে কি বলেছে।
কারণ একটা মাত্র ওয়ার্ড যদি চেঞ্জ হয়ে যায় উত্তরও চেঞ্জ হয়ে যায়। সেটা কি? রিপিটেশন অফ ওয়ার্ডস বলে দিয়েছে এখানে, তাই তো? রিপিটেশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে এটার উত্তর ইকোলেলিয়া, নট ইকোপ্রেক্সিয়া। কিন্তু এইটাই যদি বলে দিত তোমার বিহেভিয়ার, যদি এটা বিহেভিয়ার বলে দিত যে রিপিটেশন অফ বিহেভিয়ার বাই অ্যানাদার পারসন ইজ নোন অ্যাজ, অর্থাৎ আমি কারো একটা বিহেভিয়ারকে দেখছি তারপর আমি সেটাকে আবার রিপিট করছি, সেটা কি বলে? সেটাকে বলা হয় ইকোপ্রেক্সিয়া। তখন কিন্তু এটা উত্তর হয়ে যাবে ইকোপ্রেক্সিয়া, ঠিক আছে? এখানে উত্তর ইকোলেলিয়া, কিন্তু তখন কিন্তু এটা ইকোপ্রেক্সিয়া হয়ে যাবে। তাই এই একটা ওয়ার্ড কিন্তু সম্পূর্ণ অপশনকে ভুল করে দেবে। তাই তোমরা এটা ভালোভাবে দেখে নিও যে কোনটা এক্সাক্ট উত্তর চেয়েছে তারা, ঠিক আছে? চলো কেটে দিই। আচ্ছা, 16 দাগের কোশ্চেন কি বলছে দেখে নি। When you ask the patient what did you have for the breakfast, তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো বা কি খাবে? She answered रोटी कट्टी मट्टी पट्टी 30। ये क्या है? What is this response called as? এটাকে কি বলে? মানে অ্যাকচুয়ালি জানতে চাইছে যে পেশেন্টের যে উত্তরটা, সেই উত্তরটাকে মেডিকেল সাইকিয়াট্রিক কন্ডিশনে কোন টার্মটা সুটেবল, ঠিক আছে? এটা কি নিওলজিজম? একদমই না। তোমরা প্রথম থেকে সেই অপশন থেকে চলে আসছে নিওলজিজম, এটা একদমই না। ভার্বিজারেশন মানে কি? ভার্বিজারেশন আর ফ্লাইট অফ আইডিয়াস আর ক্ল্যাং অ্যাসোসিয়েশন। ভার্বিজারেশন মানে কি? ভার্বিজারেশন মানে রিপিটেডলি কোনো একটা ওয়ার্ডকে রিপিটেডলি বলে দাও, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লেটার। সো ইটস নট আ রাইট অ্যান্সার। ফ্লাইট অফ আইডিয়াসও না, কারণ ফ্লাইট অফ আইডিয়াস মানে কি? একটা কনসেপ্ট আর একটা কনসেপ্ট, এখান থেকে একবার এখানে যাচ্ছে, একবার এখানে আসছে। অর্থাৎ ফ্লাইটের কাজ কি? একবার এখানে যাওয়া, একবার এখানে আসা। তেমনি কনসেপ্ট একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। সো এটাকে বলা হয় ফ্লাইট অফ আইডিয়াস। তো এখান থেকে আমরা তিনটে অপশন টার্মিনেট করে উত্তর পেয়ে গেছি, ক্ল্যাং অ্যাসোসিয়েশন। এখানে দেখো একটা জিনিস, উত্তরটা কিভাবে পাবে। রুটি কাট্টি মাট্টি পাট্টি 30, এখানের মধ্যে তুমি কি কোনটা তুমি মিল পাচ্ছ? একটা রিদিম মিল পাচ্ছ, একটা রিদিম। রুটি কাট্টি মাট্টি 30 পাট্টি, একটা রিদিম আর একটা সাউন্ড। শুধুমাত্র এই সাউন্ড আর রিদিমের মিল আছে, বাকি কিন্তু কোনো মানে কিছু নেই। তো এই সাউন্ড আর রিদিমটা যখন সিমিলার হয় তখন সেই কন্ডিশনকে আমরা বলি ক্ল্যাং অ্যাসোসিয়েশন, ঠিক আছে? ক্ল্যাং অ্যাসোসিয়েশন। চলো, আচ্ছা এবারে ইসিটি থেকে কিছু কোশ্চেন আসবে। 17 দাগের কোশ্চেন, ডিউরিং ইসিটি কারেন্ট ইজ পাসড ফর, কতক্ষণ ধরে কারেন্টকে পাস করা হয় ইসিটি করার সময়, ঠিক আছে? এটা কি 5 থেকে 10 সেকেন্ড? 5 থেকে 10 সেকেন্ড কিন্তু বেশি তো মরেই যাবে, তাকে আর ইসিটি দিয়ে কি হবে? তো 5 থেকে 10 সেকেন্ড তো কোনোদিনই না। 10 থেকে 30 সেকেন্ড অলরেডি পেশেন্টের পোস্টমর্টম শুরু হয়ে যাবে, এটা অপশন না। আচ্ছা 0.3 to 0.7 সেকেন্ড নাকি 1 to 3 সেকেন্ড? 1 to 3 সেকেন্ড না, এটাও অনেকটাই। এটা উত্তর হচ্ছে 0.3 to 0.7 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা ইসিটি সম্পর্কে যখন কোশ্চেন এসছে বলেই দিই কিছু। ইসিটি এখন ইসিটি কে তৈরি করেছিল? কে ইসিটি তৈরি করেছিল হচ্ছে তোমার বিনি অ্যান্ড সেরেলেট। কত সালে? 1938 সালে, ঠিক আছে? আর কি ইসিটি এখন কোন ইসিটি দেওয়া হয়? এখন বর্তমানে কোন ইসিটি দেওয়া হয়? ডাইরেক্ট ইসিটি নাকি মডিফাইড ইসিটি? কোন ইসিটি? ডাইরেক্ট ইসিটি কি, মডিফাইড ইসিটি কি? ডাইরেক্ট ইসিটি মানে হচ্ছে ইসিটি উইদাউট অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া না দিয়ে আমরা ইসিটি দেবো, সেটা হচ্ছে ডাইরেক্ট ইসিটি। আর মডিফাইড ইসিটি যেটা এখন বর্তমানে দেওয়া হয় যে ইসিটি, সেটা হচ্ছে মডিফাইড ইসিটি। সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া, মাসেল রিল্যাক্সেন্ট। অ্যানাস্থেসিয়া বলতে কোন অ্যানাস্থেসিয়া দিই আমরা? এখানে অ্যানাস্থেসিয়া বলতে আমরা কোন অ্যানাস্থেসিয়া দিই? সোডিয়াম থিওপেন্টাল, ঠিক আছে? আচ্ছা আর কি বলে তোমার, হ্যাঁ মাসেল রিল্যাক্সেন্ট। মাসেল রিল্যাক্সেন্ট কি দিই? মাসেল রিল্যাক্সেন্ট বলতে সাকসিনাইল কোলাইন, ঠিক আছে? তো এখান থেকে আর তেমন কিছু নেই, বাকি সব কোশ্চেন আমরা পেয়ে যাব। চলো, দ্য মেজর কন্ট্রাইন্ডিকেশন অফ গিভিং ইসিটি টু দ্য পেশেন্ট ইজ, কোনটা সবচেয়ে মেজর কন্ট্রাইন্ডিকেশন টু দ্য পেশেন্ট টু গিভ দ্য ইসিটি? ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা তো জানো। দেখে নি, অ্যালকোহলিজম, ব্রঙ্কিয়াল অ্যাসমা, মায়োকার্ডিয়াল ইনফেকশন নাকি ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার? অ্যাকচুয়ালি এখানে
অনেকগুলোই কন্ট্রাইন্ডিকেশন, বাট এখানে উত্তর কিন্তু চেয়েছে মেজর কন্ট্রাইন্ডিকেশন, তাই একটাই উত্তর দিতে হবে। অ্যালকোহলিজম তো মেজর কন্ট্রাইন্ডিকেশন হতে পারে না, তাহলে অর্ধেক পেশেন্ট হয়তো তোমার ইসিটি পেতোই না। তো অ্যালকোহল না, ব্রঙ্কিয়াল অ্যাজমা না, মায়োকার্ডিয়াল ইনফেকশনও না, বাট কন্ট্রাইন্ডিকেশন বটে, কিন্তু তোমার এই মেজর কন্ট্রাইন্ডিকেশন না। ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ইয়েস, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি থাকে তাহলে ইসিটি দেওয়া যাবে না, তাতে আরো প্রেসার বেড়ে যাবে, ব্রেন হার্নিয়েশন হয়ে যাবে, পেশেন্ট মারা যাবে। তাই মেজর কন্ট্রাইন্ডিকেশনের বলতে ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ঠিক আছে? যদি প্রেসার যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায় তাহলে দেওয়া যাবে না। আচ্ছা 19 টাকা কোশ্চেন কি বলছে, অ্যান ইন্ডিকেশন ফর প্রাইমারি ইউজ অফ ইলেকট্রোকনভালসিভ থেরাপি ইজ, একটা ইন্ডিকেশন যেখানে ইলেকট্রোকনভালসিভ থেরাপি আমরা ইউজ করতে পারো, সেটা কোন কন্ডিশন? নন কমপ্লিয়েন্স উইথ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের সাথে যদি নন কমপ্লিয়েন্স হয় আমি কিসে দিয়ে দেবো? একদমই না, তো অপশন ইনকারেক্ট। মেজর ডিপ্রেশন উইথ সাইকোটিক ফিচার্স, নাকি সিভিয়ার অ্যাজিটেশন, নাকি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার? অবভিয়াসলি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থাকলে কি আমি তাকে ইসিটি দিয়ে ঠিক করে দেবো, তাকে সোশ্যালাইজ করে দেবো? একদমই না, তো অপশন ইজ ইনকারেক্ট। সিভিয়ার অ্যাজিটেশন, অ্যাজিটেশন সিভিয়ার হয়ে গেলেও আমরা কোনোদিনই ইসিটি অ্যাপ্লাই করি না, ঠিক আছে? তো অপশন ইজ ইনকারেক্ট, তো অপশন বি ইজ কারেক্ট। মেজর ডিপ্রেশন উইথ সাইকোটিক ফিচার্স, অর্থাৎ ডিপ্রেশন একটা এমন লেভেলে চলে গেছে পেশেন্টের সবসময় একটা সুইসাইডাল থিঙ্কিং আসছে, পেশেন্টের শারীরিক সিমটম দেখা দিচ্ছে, ফিজিক্যাল সিমটম অনেক কিছু দেখা দিচ্ছে, যাকে অ্যাকচুয়ালি আমরা এক কথায় বলি ইনভলিউশনাল মেলানোকোলিয়া, ঠিক আছে? সেই কন্ডিশনে আমরা ইসিটি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আর কিছু বললাম না। ডিউরিং ইসিটি 20 দাগের কোশ্চেন কি, তোমরা এক কাজ করবে, যখন আমি কোশ্চেন বের করছি তখন তোমরা কোশ্চেন ভিডিওটা পজ করে তোমরা নিজেরা প্রথমে যদি উত্তর দিতে পারো তো দেবে, দেখবে কত নাম্বার পাচ্ছ বা কেমন কি তোমাদের অ্যাটেম্প্ট করতে পারছো, যদি নিজে পারো আগে করবে, তারপর উত্তরটা দেখবে, ঠিক আছে? 20 দাগে ডিউরিং ইসিটি ইলেকট্রোডস আর প্লেসড অন, ইলেকট্রোডস গুলো কোথায় অ্যাপ্লাই করা হয়? প্রথমে বলে দিই, ইলেকট্রোডস ইসিটির ক্ষেত্রে দুই প্রকার, একটা হচ্ছে বায়োল্যাটারাল, একটা হচ্ছে ইউনিল্যাটারাল, অর্থাৎ এক সাইডে কিংবা দুই সাইড দুটোই ইউজ করা হয়, বাট ইউনিল্যাটারালটার ক্ষেত্রে সাইড এফেক্ট একটু কম হয়, তাই ইউনিল্যাটারালটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? চলো, সাব ম্যান্ডিবুলার রিজিয়ন, ম্যান্ডিবল তো এইখানে, আমি এইখানে ইসিটি দেবো? একদমই না, অপশন ইজ ইনকারেক্ট। আচ্ছা টেম্পোরাল রিজিয়ন নাকি সুপ্রাম্যান্ডিবুলার রিজিয়ন নাকি অক্সিপিটাল রিজিয়ন, আমি কি অক্সিপিটাল মানে পেছনে দেবো? একদমই না। সুপ্রাম্যান্ডিবুলার না, সুপ্রাম্যান্ডিবুলার দিয়ে কি হবে? টেম্পোরাল রিজিয়ন, রাইট অ্যান্সার ইজ বি। টেম্পোরাল রিজিয়ন কোথায় দেবো? একটা জিনিস, এই ইনার আউটার ক্যান্থাস অফ দ্য আই, আউটার ক্যান্থাস থেকে আমাদের ট্র্যাগাস, অর্থাৎ কানের যে এখানে যে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছ এটা ট্র্যাগাস, তো এইখানে যদি আমরা একটা লাইন টেনে দিই, এইখান থেকে জাস্ট 1 ইঞ্চ অ্যাবভ অর্থাৎ 2.5 সেমি উপরে টেম্পোরাল জোন আমরা পেয়ে যাচ্ছি। টেম্পোরাল জোনে দুই ভাবে দেওয়া যায়, আমরা যদি ইউনিল্যাটারাল দিই তাহলে নন ডোমিনেন্ট সাইড, আমি রাইট হ্যান্ডেড, যে তোমার নন ডোমিনেন্ট সাইড কোনটা? আমার লেফট সাইড, সো আমার লেফট সাইডে ইউনিল্যাটারাল যে তোমার ইলেকট্রোড সেটা ইউনিল্যাটারালি এইখানে লাগানো হবে, ঠিক আছে? আর যদি আমার বায়োল্যাটারালি লাগানো হয় তাহলে আমার দুই দিকেই আউটার ক্যান্থাস থেকে ট্র্যাগাস পর্যন্ত একটা লাইন টেনে 1 ইঞ্চ অ্যাবভ উপরে দুটো ইলেকট্রোড লাগিয়ে কত সেকেন্ডের জন্য? 0.1 to 1 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইসিটি কমপ্লিট করতে হবে। চলো সবকিছুই বলে দিয়েছে এখানে। হোয়াট ইজ দ্য মেন সাইড এফেক্ট অফ ইসিটি? মেন সাইড এফেক্ট অফ ইসিটি, কোশ্চেনটা ভালোভাবে শুনে নিও, সবগুলোই হয়তো সাইড এফেক্ট দেখা যাবে কিন্তু মেন সাইড এফেক্ট জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, ফ্র্যাকচার, হাইপোটেনশন, সিজার, দেখো সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইসিটির সাইড এফেক্ট। ফ্র্যাকচার তো হতেই পারে, যখন ইসিটি যখন দেওয়া হয় তখন তো একটা সিজার আসে না, তো সিজারে তো যখন তখন ফ্র্যাকচার হতেই পারে, কিন্তু ফ্র্যাকচার মেন সাইড এফেক্ট হতে পারে না। আচ্ছা হাইপোটেনশন, হাইপোটেনশন মেন সাইড এফেক্ট না, সিজার, সিজার তো হবেই, তাহলে মেন সাইড এফেক্ট, মেন সাইড এফেক্ট হচ্ছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া মানে কি? দেখো আবার সেই ভেঙে দাও, উত্তর পেয়ে যাবে। রেট্রো, রেট্রো মানে কি? রেট্রো মানে হচ্ছে পাস্ট, রেট্রো, রেট্রোগ্রেড পাস্ট, আমি বললাম পাস্ট। অ্যামনেসিয়া মানে কি? অ্যামনেসিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ মেমোরি, অর্থাৎ পাস্ট মেমোরি যদি টেম্পোরারিলি লস হয় সেটাকেই বলা হয় রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, ঠিক আছে? অর্থাৎ টেম্পোরারিলি মেমোরি লস হবে কিন্তু সেটা রিভার্সিবল, আবার সেই মেমোরি আবার কিন্তু ফিরে চলে আসবে, সেটা সম্ভব, ঠিক আছে? সো উত্তর হচ্ছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া।
আচ্ছা 22 দাগের কি কোশ্চেন, নিউরোলেপটিক হ্যালোপেরিডল ডিক্রিজেস দ্য অ্যামাউন্টস অফ হুইচ নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার আমরা যেহেতু সাইকিয়াট্রিক পড়ছি, নিউরোট্রান্সমিটার আমরা প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রেই জিজ্ঞেস করবো বা শুনবো যে এই নিউরোট্রান্সমিটার বেড়ে গেছে বলে এই রোগটা হয়েছে, এই নিউরোট্রান্সমিটার কমে গেছে বলে এই রোগটা হয়েছে। যেমন ডোপামাইন, ডোপামাইন কি হয় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, ডোপামাইন বেড়ে যায়, তাই তো। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যদি ডোপামাইন বেড়ে যায়, সেহেতু নিউরোলেপটিক, এখানে উত্তর দিয়ে দিয়েছে নিউরোলেপটিককে আমরা কি বলি, নিউরোলেপটিক ড্রাগসকে আমরা অপর নামে ডাকি, সেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সো অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রথমেই তোমায় বলে দেওয়া হয়েছে এখানে, তুমি সেখান থেকে সিজোফ্রেনিয়াকে কানেক্ট করে তুমি উত্তর ডোপামাইন লাগিয়ে দাও, যে ডোপামাইনকেই একমাত্র সে ডিক্রিজ করে। হ্যালোপেরিডল তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ, তুমি এইখান থেকে সেটা পেয়ে যাচ্ছ। তো কোশ্চেনকে তুমি যদি ভেঙে দাও উত্তর আপনা আপনি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটার সঙ্গে সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া ডোপামাইন যদি ইনক্রিজ হয়, সেরোটোনিন, সেরোটোনিনের সাথে কোনটার লিঙ্কেজ, সেরোটোনিনের সাথে তোমার লিঙ্কেজ হচ্ছে ডিপ্রেশন, সেরোটোনিনের সাথে তোমার ডিপ্রেশন। আর কি আছে নিউরোট্রান্সমিটার, গাবা আছে, গাবা, এগুলো সব নিউরোট্রান্সমিটার। এইটা পার্কিনসনিজমের জন্য তাই, হিস্টামাইন এটাও তো না। আচ্ছা গাবা, গাবা হচ্ছে গামা অ্যামাইনো বিউটিক অ্যাসিড, গাবা হচ্ছে তোমার অ্যাংজাইটির সঙ্গে যুক্ত, অ্যাংজাইটি, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি দেখে নি। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ এ মেজর ট্রাঙ্কুইলাইজার। মেজর ট্রাঙ্কুইলাইজারের সবচেয়ে মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন কোনটা, পার্কিনসোনিয়াস সিমটম, ফটোসেন্সিটিভিটি, এগ্রেনুলোসাইটোসিস নাকি হাইপোটেনশন। সবচেয়ে মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন বলেছে, মোস্ট সিরিয়াস, যেটা খুব রেয়ারলি ট্রিটমেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার সিম্পল ভাবে একটাই চলে আসছে, এগ্রেনুলোসাইটোসিস। যদি তোমার ডাব্লিউবিসি ডিক্রিজ হয়ে যায়, যদি তোমার ডাব্লিউবিসি ডিক্রিজ হয়ে যায়, তাহলে লিউকেমিয়ার সাথে ডিফারেন্স কোথায় থাকলো, তাহলে লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের সাথে আমাদের এই মেজর ট্রাঙ্কুইলাইজার ইউসের যে সাইড এফেক্ট, তার সাথে কিন্তু কোনো ডিফারেন্টই থাকলো না, ঠিক আছে। তাহলে এটা একটা মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন যদি বলি, তাহলে এগ্রেনুলোসাইটোসিস, ঠিক আছে, যেটা খুবই সিরিয়াস। কেননা এটা হলে সমস্ত ডাব্লিউবিসি কমে যাবে, ডাব্লিউবিসি কমে গেলে কি হবে, সমস্ত ইনফেকশন যেগুলো আমাদেরকে অ্যাটাক করতে পারে না, তোমাকে খুব ইজিলি সেগুলো অ্যাটাক করে ফেলবে, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে দিনের পর দিন, ঠিক আছে। হাইপোটেনশন তো না, পার্কিনসোনিয়ান সিমটম না, হবে না, ফটোসেন্সিটিভিটিও না, মোস্ট সিরিয়াস তো কোনোটাই লাগলো না, কারণ হাইপোটেনশনও মোস্ট সিরিয়াস না, পার্কিনসোনিয়ান সিমটমও মোস্ট সিরিয়াস না, ফটোসেন্সিটিভিটিও মোস্ট সিরিয়াস তো না। এখানে একটাই সিরিয়াস কন্ডিশন, এটা দেখেই মনে হচ্ছিল যে সিরিয়াস কন্ডিশন এটা অ্যাগ্রেনুলোসাইটোসিস, কারণ যখন তোমার ডাব্লিউবিসি কমে যাবে তখন তো ইনফেকশন হয়েই তুমি মারা যাবে, তাই না। সুতরাং এটাই উত্তর। 24 দাগের কোশ্চেন কি বলছে, দ্য নার্স মাস্ট অবজার্ভ ওয়ান অফ দ্য ফলোইং সাইড এফেক্ট ইন এ পেশেন্ট হু ইজ অন অ্যান্টিসাইকোটিক্স। নার্স কোন সাইন বা সিমটমকে অবজার্ভ করবে যেটা সাইড এফেক্ট অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক যদি নেয় কেউ, সেটা সাইড এফেক্ট হিসাবে কি সিমটম দেখা দিলে নার্সকে সেটা অবজার্ভ করতে হবে, কোন সিমটম সেটা, ইজ ইট অ্যারিথমিয়া নাকি হাইপারটেনশন নাকি ইপিএস নাকি অ্যানোরেক্সিয়া ইলেকট্রোকনভালসিভ। বাবা যাই হোক, এটা তো না, এটাও না, এটাও না, কারণ দেখেই বোঝাচ্ছে একটাই, ভালোভাবে আমরা জানি ইপিএস কি ফুল ফর্ম কি, এক্সট্রা pyramidal symptom, এক্সট্রা pyramidal syndrome। এর মধ্যে কি কি ইনক্লুড আছে, ইপিএস তো মোস্ট সিরিয়াস, অ্যান্টিসাইকোটিকের মেইন সাইড এফেক্ট কি ইপিএস, এক্সট্রা pyramidal syndrome আমরা পড়েছি তো, সেকেন্ড ইয়ারে তো আমরা অনেক পড়েছি, তাই না, এটা তো কোশ্চেনও আছে আমাদের সেকেন্ড ইয়ার, তো তোমরা জানি এর মধ্যে কি কি ইনক্লুড থাকে, এটাও কোশ্চেন আছে এর মধ্যে কি কি ইনক্লুড থাকে, এক্সট্রা pyramidal symptom, এক্সট্রা pyramidal syndrome তো নোটস আছে, 5 নম্বরে তো নোট দিয়ে আছে, তো কি কি, অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এগুলো সব দেখে নিও, কেননা এগুলো কিন্তু কোশ্চেন চলে আসতে পারে, ইপিএস এর মধ্যে কোনটা ইনক্লুড বা কোন একটা কোনটা, এই টার্মগুলোর মানে কি আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু খুব আসে কোশ্চেন। অ্যাকিউট ডিস্টোনিয়া,
সিউডো পার্কিনসনিজম সিউডো পার্কিনসনিজম। আচ্ছা, এগুলো মানে কি? একাথিসিয়া মানে কি? একাথিসিয়া মানে হচ্ছে রেস্টলেসনেস, ওয়াকিস অ্যান্ড টকিস। আমরা শুনেছি ওয়াকিস অ্যান্ড টকিস, সবসময় বকছে, সবসময় হাঁটছে, সে কোনো কিছুতেই বসবে না। তাকে যেই বসিয়ে দেখ সে কোনো কিছুতেই বসবে না, কোনো কিছুতেই সে থামবে না, সবসময় বকেই যাবে। তো তাকেই বলা হচ্ছে একাথিসিয়া। অ্যাকচুয়ালি রেস্টলেসনেস, সে কোনো কিছুতেই সে রেস্ট নেবে না, সে সবসময় হাঁটবে, ছুটবে, বকবে, এটাই হচ্ছে তার কাজ। সো এই কন্ডিশনটা হচ্ছে একাথিসিয়া। টাউটাইপ ডিসকাইনেসিয়া, টাউটাইপ ডিসকাইনেসিয়া অ্যাকচুয়ালি ইটস এ মুভমেন্ট ডিসঅর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার। এটাতে কি হবে? স্টিফ নেক, স্টিফ হয়ে যাবে এখানে, কিন্তু শুধুমাত্র এখানে নেকই স্টিফ হবে, কিন্তু অ্যাকিউট ডিস্টিনিয়ার ক্ষেত্রে নেক স্টিফ নেক হয়ে যাবে, এটাও মুভমেন্ট ডিসঅর্ডার। অ্যাকিউট ডিস্টোনিয়া, এই যে ডিস্টোনিয়া মানে কি? ডিসটোনিয়া, টোন মানে হচ্ছে টোন, আমাদের হাতটা ফ্লেক্সিবল, কেননা আমাদের হাতে মাসেলের টোন আছে, কিন্তু এটা ডিস্টোনিয়া হয়ে যাবে, আমার হাতটা রিজিড হয়ে যাবে, আমি স্টিফ হয়ে যাবো, আমি এইভাবে বাঁকতেও পারবো না, কিছুই করতে পারবো না, আমরা স্টিফ হয়ে যাবো সম্পূর্ণ, সেটা হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া। আর টাউটাইপ ডিসকাইনেসিয়া মুভমেন্ট ডিসঅর্ডার, সে মুভমেন্টই করতে পারবে না, সেটা হচ্ছে টাউটাইপ ডিসকাইনেসিয়া। আর সিউডো পার্কিনসনিজম অ্যাকচুয়ালি পার্কিনসন না, বাট পার্কিনসনের মতো ট্রেমস বা বিভিন্ন সাইন সিমটম শো করবে, সো সেটা হচ্ছে সিউডো পার্কিনসনিজম। যখন আমি এই সিমটমগুলো দেখতে পাবো, কোনো একটা পেশেন্ট ধরো তোমার কাছে এসছে, হ্যালোপেরিডল নিচ্ছে, অ্যান্টিসাইকোটিক, তুমি সেটা জানো, কোনো একটা সাইন সিমটম তোমার শো করছে, তখন তুমি কি বুঝবে যে না হ্যালোপেরিডলের এটা সাইড এফেক্ট? তুমি মাথার মধ্যে এটা ক্লিক করবে, তখন তুমি জানলেই এগুলো তোমার মাথায় ক্লিক করবে, নইলে কিন্তু একদমই করবে না। তো এগুলো জানলাম, এগুলোই হচ্ছে ইপিএস, এগুলো তোমরা সবই জানো। আচ্ছা, 25-এর দাগের কোশ্চেন কি বলছে? আর 20, আচ্ছা প্রথমেই বলে দিই, যখন দেখছো যে বড় কোশ্চেন, এটাকে আমি ফট করে স্কিপ করে, যে একদমই না, বড় কোশ্চেন খুব ইজি হয়, বড় কোশ্চেন খুব ইজি হয়। বড় কোশ্চেনের মধ্যে কোনো একটা জায়গায় একটা ছোট্ট কোনো একটা টার্ম বা কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকে, যেটার থেকে তোমার সম্পূর্ণ উত্তর খুব ইজিলি বেরিয়ে যাবে। তাই কোনোদিনই অনেক বড় কোশ্চেন থেকে ভয় পেয়ে যাও না। সেন্ট্রালে যখন পরীক্ষাগুলো হয়, সেগুলোতে এমসে যেমন সম্পূর্ণ বড় বড় কোশ্চেন থাকে, বাট খুব ইজি ইজি একটা করে ইন্ডিকেশন দেওয়া থাকে, যে ইন্ডিকেশনটা যে ধরতে পারে সে কিন্তু উত্তরটা পেরে যায়। ঠিক আছে, a 20-year male is brought to the psychiatric emergency OPD with severe stiffness over the neck and jaw. আমি একটু আগে উত্তর দিয়ে দিয়েছি যে যদি নেক স্টিফনেস হয় তাকে কি বলে, আর নেক এন্ড জ স্টিফনেস থাকলে তাকে কি বলে। এখানে তোমাকে একটা ওয়ার্ড বলে দিয়েছে, জাস্ট এই ওয়ার্ডটা থেকেই তোমার উত্তরটা বেরিয়ে গেছে। তো এইভাবেই তোমাদেরকেও কিছু স্পেসিফিক ওয়ার্ড দেওয়া থাকবে, যেটা তোমাকে খুঁজে উত্তরটা বের করে নিতে হবে। ঠিক আছে, আফটার রিসিভিং দ্য ইনজেকশন স্যারেনেস, স্যারেনেস কি? স্যারেনেস অ্যান্টিসাইকোটিক। উত্তর খুব সিম্পল, লেখো ইনজেকশন স্যারেনেস দেওয়ার পর ফর হিজ বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হোয়াট সাইড এফেক্ট উড বি দ্য ফোকাস অফ দিস কনসাল্ট। কোনটা উত্তর? ইটস নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম না, টাউটাইপ ডিসকাইনেসিয়া নাকি অ্যাকিউট ডিস্টোনিয়া? আমি এই দুটোর মধ্যে কোশ্চেন মার্ক করলাম, কোনটা? র্যাবিট সিনড্রোম তো না, কোনটা? আমি একটু আগেই বললাম স্টিফ নেক শুধু যদি হয় তাহলে সেটা আমরা চলে যাবো টাউটাইপ ডিসকাইনেসিয়া, সুতরাং এটা না। জ অ্যান্ড নেক স্টিফনেস, অকিউলোজাইরিক ক্রাইসিস, অর্থাৎ চোখ অকিউলোজাইরিক ক্রাইসিস যখন হয়, তখন সেই সমস্ত সিমটমগুলো শো করে অ্যাকিউট ডিস্টোনিয়াতে। ঠিক আছে, সুতরাং রাইট অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে এখানে। আচ্ছা, লিথিয়াম ইজ দ্য ড্রাগ অফ চয়েস টু ট্রিট, লিথিয়াম ইজ দ্য ড্রাগ অফ চয়েস টু ট্রিট which of these option? Mania, anxiety, depression নাকি schizophrenia? লিথিয়াম ইজ কি? লিথিয়াম কি? মুড স্টেবিলাইজার। তো মুড স্টেবিলাইজার এই চারটে অপশনের মধ্যে কোন কন্ডিশনে ইউজ করি আমরা? অ্যাংজাইটিতে কি লিথিয়াম ইউজ করবো মুড স্টেবিলাইজার? তো না, অ্যাংজাইটিতে আমরা কেন ইউজ করতে যাবো? অ্যাংজাইটিতে আমরা সিম্পল ডোরাজেপাম, ডায়াজেপাম ইউজ করবো, কেন আমরা সব ইউজ করতে যাবো? আচ্ছা চলো, ডিপ্রেশনেও আমরা লিথিয়াম ইউজ করবো না, ডিপ্রেশনে তো লিথিয়াম ইউজ করলে উল্টোটা হবে। সিজোফ্রেনিয়াতে আমরা অ্যান্টিসাইকোটিক ইউজ করবো, আমরা কেন মুড স্টেবিলাইজার ইউজ করতে যাবো? সুতরাং ম্যানিয়াতে আমরা লিথিয়াম ইউজ করবো। লিথিয়াম কি? মুড স্টেবিলাইজার। আর মুড স্টেবিলাইজার, মুড আনস্টেবল কাদের? মুড আনস্টেবল একমাত্র ম্যানিক পেশেন্টদের হয়, তো তাদের ক্ষেত্রে আমি লিথিয়াম ইউজ করবো, কারণ লিথিয়াম মুড স্টেবিলাইজার। যাদের মুড আনস্টেবল তাদেরই একমাত্র মুড স্টেবিলাইজার দরকার, সুতরাং আমি লিথিয়াম একমাত্র ম্যানিয়ার ক্ষেত্রেই ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা লিথিয়াম যখন তুমি দেবে তখন তোমাকে কি কি লক্ষ্য রাখতে হবে? কারণ লিথিয়াম একটা খুব ডেঞ্জারাস ড্রাগ, কারণ লিথিয়ামের যে থেরাপিউটিক রেঞ্জ, লিথিয়ামের থেরাপিউটিক রেঞ্জ কত? থেরাপিউটিক রেঞ্জ কত? লিথিয়ামের থেরাপিউটিক রেঞ্জ কত? 0.6 to 1.2, 0.6 to 1.2, তো খুবই কম রেঞ্জ। দেখো এখানের মধ্যে
তো এই কম রেঞ্জের জন্যই আমাদেরকে কি করতে হবে, লিথিয়ামের যে ব্লাডে কতটা লিথিয়াম আছে সেটা আমাদেরকে সেরম মনিটরিং করতে হবে। সেই মনিটরিংটা কখন করব আমরা, লিথিয়ামের যে লাস্ট ডোজ নিয়েছে তার 12 থেকে 14 ঘন্টা পরে আমরা লিথিয়াম ব্লাড নিয়ে পরে আমরা লিথিয়াম চেক করবো যে লিথিয়াম ব্লাডের মধ্যে কতটা আছে। ঠিক আছে, এবার লিথিয়াম যখন একটা পেশেন্ট নিচ্ছে তখন তুমি তাকে কোন জিনিসটা বলবে যে এই জিনিসটা যাতে না হয়, সেটা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া কেন, কারণ যখন তোমার শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যাবে তখন লিথিয়াম শরীর থেকে বেরোতে পারবে না, কারণ লিথিয়াম আনচেঞ্জড অবস্থায় কিডনি দিয়ে পাস হয়, ইউরিনের মাধ্যমে বেরোয়। এবার যখন আনচেঞ্জড অবস্থায় এটা বের হবে তখন কিন্তু কিডনিকে ড্যামেজ করতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি সবচেয়ে বেশি কনসেন্ট্রেশনে লিথিয়াম কোথায় অ্যাকুমুলেট হয়, থাইরয়েডে। থাইরয়েডকে কি করে, ডিপ্রেস করে দেয়। ডিপ্রেস যদি করে দেয় তাহলে কি হবে, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যাতে পেশেন্টের কোনো মতেই হাইপোন্যাট্রিমিয়া না হয়, কারণ সোডিয়াম লিথিয়ামকে বেরোতে বাধা দেয়। সোডিয়াম লিথিয়ামকে বের করে দেয়। যদি সোডিয়ামের পরিমাণ কমে যায় তাহলে লিথিয়াম বেরোতে পারে না। তাই সোডিয়ামকে আমাদের নর্মালাইজ রাখতে হবে, সোডিয়াম যেন কোনো মতেই না কমে যায় সেটা আমাদেরকে নজরে রাখতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে নজরে রাখতে হবে যখন একটা পেশেন্ট লিথিয়াম থেরাপিতে থাকবে। ঠিক আছে, চলো। হুইচ অফ দ্য ফলোইং নিড সেরাম লেভেল মনিটরিং? কোশ্চেন তো উত্তর তো বলা হয়ে গেছে। এটা কি লোরাজেপাম নাকি লিথিয়াম নাকি অ্যামিট্রিপ্টালাইন নাকি হ্যালোপেরিডল? লোরাজেপাম কি, লোরাজেপাম ট্রাঙ্কুলাইজার। অ্যামিট্রিপ্টালাইন কি, অ্যান্টিডিপ্রেসেন্ট। হ্যালোপেরিডল কি, অ্যান্টিসাইকোটিক। সুতরাং এই অপশনটাও না, এই অপশনটাও না, এই অপশনটাও না। লিথিয়ামের ক্ষেত্রে আমাদেরকে সেরাম মনিটরিং করতে হবে। কেন, কারণ লিথিয়াম আনচেঞ্জড অবস্থায় কিডনি দিয়ে পাস হয়, কিডনিকে যখন তখন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে, অর্থাৎ কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিডনি অ্যাকিউট রেনাল ফেলিওর ক্রিয়েট হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। তাই আমাদেরকে সেরাম মনিটরিং করতে হবে, লিথিয়ামের থেরাপিউটিক রেঞ্জ দেখতে হবে। যখনই সেটা 2 এর বেশি চলে যাবে তখনই আমাদেরকে তখন নেক্সট স্টেপ করতে হবে, দেখতে হবে যে কি করা যায়। কেননা লিথিয়ামের কোনো স্পেসিফিক অ্যান্টিডট এখনো পর্যন্ত তৈরি হয়নি, কোনো স্পেসিফিক অ্যান্টিডট এখনো লিথিয়ামের নেই। তাই আমাদেরকে, আর যেহেতু এর থেরাপিউটিক রেঞ্জ খুবই কম, তাই আমাদেরকে ভালোভাবে চেক করতে হবে যে সেরাম লেভেল কত আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 28 দাগের কোশ্চেন। মোস্ট কমন সাইড এফেক্ট অফ লিথিয়াম ইজ? মোস্ট কমন সাইড এফেক্ট কি? ফাইন ট্রেমর্স, ওয়েট গেইন, পলিডিপসিয়া, পলিউরিয়া। কোনটা মোস্ট কমন সাইড এফেক্ট অফ লিথিয়াম? মোস্ট কমন সাইড এফেক্ট কোনটা, নিউরোলজিক সিমটম কোনটা তোমার মনে হচ্ছে সেটাই উত্তর হবে। নিউরোলজিক সিমটম কোনটা? ফাইন ট্রেমর্স উত্তর। ওয়েট গেইন তো একদমই না। পলিডিপসিয়া না, পলিউরিয়া না। কেননা এই তিনটে অপশন যদি হয়ও খুব একটা তো খারাপ কিছু না, খুব একটা তো ডেঞ্জারাস কিছু হয়ে যাবে না। কিন্তু যদি ফাইন ট্রেমর্স হয় তার সাথে যদি তোমার যখন কিডনি ড্যামেজ হয়ে যাবে তখন তো খুব খারাপ অবস্থা ক্রিয়েট হবে, তাই না? সুতরাং যদি মোস্ট কমন সাইড এফেক্ট জিজ্ঞেস করে তখন তো সেটা হবে ফাইন ট্রেমর্স। আচ্ছা, the 29 কোশ্চেন, the function of gland which is affected in lithium toxicity is? কোন গ্ল্যান্ড এফেক্টেড হয় লিথিয়াম টক্সিসিটির জন্য? এর উত্তরও আমরা দিয়ে দিয়েছি, সব কিছুর উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা দাও এবার। এটা কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নাকি পিটুইটারি গ্ল্যান্ড নাকি অ্যাড্রিনাল গ্ল্যান্ড নাকি থাইরয়েড গ্ল্যান্ড? এটাও না, এটাও না, এটাও না, একটু আগেই বললাম এটা থাইরয়েড গ্ল্যান্ড। কারণ লিথিয়াম কনসেন্ট্রেটেড হয় কোথায়, থাইরয়েডে বেশি পরিমাণে থেকে 3 to 4 টাইমস থাইরয়েডে অ্যাকুমুলেট হয়ে সেখানে থাইরয়েডকে ডিপ্রেস করে দেয়। ঠিক আছে, সো তখনই হাইপোথাইরয়েডিজম ক্রিয়েট করে ওখানে। সো এটার উত্তর হচ্ছে থাইরয়েড। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের, এটা আমাদের শেষ কোশ্চেন, এটা আমরা দেখে নিই কি আছে। দ্য ক্লায়েন্ট হ্যাজ বিন টেকিং লিথিয়াম carbonate for hyperactivity and mania as prescribed. While the client is taking this drug, it is essential to ensure that the patient has adequate intake of কি, তাকে কোনটা অ্যাডিকুয়েটলি ইনটেক করতে হবে যাতে লিথিয়াম টক্সিসিটি না হয়? কোনটা? এটা কি, এটার উত্তর দেওয়া আছে যে কোন কন্ডিশন হওয়া চলবে না যখন লিথিয়াম থেরাপি চলবে, তোমরাই বলবে কোনটা। এটা কি আয়োডিন নাকি আয়রন নাকি সোডিয়াম নাকি ক্যালসিয়াম, কোনটা? একদমই এটা আয়োডিনও না, আয়রনও না, ক্যালসিয়ামও না, এটা সোডিয়াম। কারণ যখন সোডিয়াম কমে যাবে তখন লিথিয়াম বেরোতে পারবে না। লিথিয়াম কোনখান থেকে বেরোয়? আমি ধরলাম লিথিয়াম এটা কিডনি,
তো লিথিয়াম কোথা থেকে বেরোচ্ছে? কিডনি থেকে বেরোচ্ছে। যদি সোডিয়ামের পরিমাণ কমে যায় তাহলে লিথিয়াম বেরোতে কিডনি থেকে পারবে না। তখন কি হবে? লিথিয়াম অ্যাকুমুলেট হবে। অ্যাকুমুলেট যদি হয়, আনচেঞ্জ ফর্মে যদি অ্যাকুমুলেট হয় তাহলে কি হবে? কিডনিকে ড্যামেজ করবে, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম ক্রিয়েট করবে পেশেন্ট, আলটিমেটলি অ্যাকিউট রেনাল ফেলিওর, ওয়েট গেইন, হাইপোথাইরয়েডিজম সব কিছু হয়ে পেশেন্ট আলটিমেটলি মারা যাবে, কারণ লিথিয়ামের কোনো স্পেসিফিক অ্যান্টিডট এখনো পর্যন্ত ডিসকভার হয়নি। তো চলো, এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, আজকে আর কোশ্চেন নেই। তো আমরা কিছু কনসেপ্ট আর কিছু কোশ্চেন আজকে আলোচনা করলাম। যে সমস্ত বাকি থাকবে, যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ কভার আপ করার খুব তাড়াতাড়ি, কারণ আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে। আমরা মাত্র এখন দুজনই আমরা ক্লাস করার জন্য এখন অ্যাভেলেবেল আছি, বাকিরা সব বিভিন্ন স্টাফিংয়ে আছে, তারা এখন ডিউটি করতেই ব্যস্ত, তারা কীভাবে ক্লাস নেবে। তো এটুকু বলতে পারি, যতগুলো আমরা করাবো, যা মক টেস্ট দিচ্ছি, মক টেস্টের মধ্যে যা দিচ্ছি, ভিডিও এমসিকিউ চলছে, আমরা যে সমস্ত সাবজেক্টগুলোকে টাফ মনে হচ্ছে সেগুলো আমরা ওয়ান শট ভিডিও বানানোর চেষ্টা করছি, যেগুলো তোমাদের এই মুহূর্তে কেন এখনো পর্যন্ত কেউ দেয়নি, কোনো অ্যাপ দেয়নি, ইভেন কি ইন্ডিয়ার কোনো নার্সিং কোচিংও এখনো দেয়নি, যেগুলো আমরা দিচ্ছি। তাই তবে হ্যাঁ, আমাদের একটু চাপে আছে, সবাই চাপে আছে, দিন রাত খাটছে, তাই তোমরা একটু বোঝো যে একটু রিপ্লাই যদি একটু লেট হচ্ছে, তোমরা সেখানে ভুলভাল কমেন্ট করে দিচ্ছ, এগুলো একদমই ঠিক না, একটু দেখে শুনে জবাব দাও। আমাদের এটা ফার্স্ট টাইম আমরা এত কিছু আগের থেকে একটুকু প্রিপেয়ার ছিলাম, একটুকু আমাদের মনে হচ্ছিল যে এক্সাম হতে পারে, তাই আজকে আমরা এটা এত কিছু ম্যানেজ করতে পারছি, নাহলে এইটুকুও ম্যানেজ করতে পারতাম না। আর এইটুকু ম্যানেজ যদি না করতে পারতাম, তোমরা কোথা থেকে হেল্প পেতে? যতটুকুই হেল্প পাচ্ছ, এই হেল্পটাই বা তোমরা কোথা থেকে পেতে? তাই একটুকু ওয়েট করো, সবাই কাজ করছে, সবাই নিজের বেস্ট দিচ্ছে, তুমিও তোমার বেস্ট। সম্পূর্ণ থিওরি বই আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওটাতে আবার অনেকেই বলেছে নাকি আপনি তো স্যার 1 বছর 4 মাস নিয়েছেন, আমরা কিভাবে ওটা 2 মাসে শেষ করবো? আরে বাবা, আমি 1 বছর 4 মাসে বিভিন্ন বইকে অনেকবার রিভিশন দিয়েছি, 5-6 বার রিভিশন দিয়েছি। আমি শুধু পিয়াজ্জো তো ভলিউম 1 পড়িনি, আমি তার সাথে অনেক বই পড়েছিলাম। তাই আমি শুধু এখানে জাস্ট একবার রিডিং এর কথা বলেছি, কারণ তোমাদের হাতে সেই সময় আর নেই যে তোমরা সবকিছু বই পড়বে, রিভিশন দেবে, আর সেই সময় নেই। আমি জাস্ট তোমাদের রিডিং এর কথা বলেছি, যাতে তোমরা সম্পূর্ণ ফুল সিলেবাস কমপ্লিট করে এক্সাম হলে বসতে পারো। এক্সাম হলে যেদিন তোমরা বসবে, সেদিন তোমার যেমন মনে হয়, তোমার যেন এই কনফিডেন্স থাকে যে তুমি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করেছো, তুমি প্রচুর কমপ্লিট করেছো, তুমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছো, তোমার সব জানা, তোমার অজানা কিছু নেই। তুমি এই কনফিডেন্স নিয়ে তুমি যদি পরীক্ষা হলে বসো, তোমার কোশ্চেন তুমি সব পারবে, তোমার এক্সাম আলটিমেটলি ভালোই হবে, তুমি মিলিয়ে নিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ক্লাস টেস্ট, দেখছি আমরা আবার খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।